মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প পোড়া ছায়া। তখনও নীলা চেয়ে থাকে। ঝিলমিল ঝিলমিল করতে করতে দেওয়ালে ছায়াটা তখন স্পষ্ট হয়েছে। আকৃতি বোঝা যায় মূর্তিতে, যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায়। ফোকাস মোটামুটি ঠিক হয়েছে ধরা চলে, সেটা চোখের না ছায়ার তা অবশ্য বলা কঠিন এই অবস্থায়। রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে, তখন ওসব হিসেব কেই বা করে। এদিকে আতপোড়া জানালা ঘেঁষে ছায়াটা রূপ নিচ্ছিল। জানালা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা। ধীরে ধীরে দেওয়াল বেয়ে ডাইনে সরতে থাকে, অথবা দেওয়ালটাই যেন তার গা বেয়ে ওদিকে সরে যায়। ওদিকে আর একটা আতপোড়া জানালা। দুটি জানালার মাঝামাঝি জায়গায় মূর্তিটা স্থির হয়। দেওয়ালে লেপ্টেই আছে ছায়ার মতো, অথচ দেওয়াল ছেড়ে বেরিয়েও আছে সামনের দিকটা জ্যান্ত মানুষ। দেওয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত মাংসের শরীরটা যেমন থাকে। আতপোড়া জামা কাপড়ে কালচে মারা টুকরো গা থেকে ঝুলছে। সারা গায়ে পোড়া দাগ, ঝলসানো দাগ দাগ ফোস্কা। মাথাটা হেড একটু ফাঁক হয়েছে, চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত। নীলা চেয়ে থাকে। ভূত দেখলে চোখের সামনে ৩-৪ হাত তফাতে সত্যি সত্যি। সত্যিকারে ভূত দেখলে মানুষ চেঁচায়, গো গো করে, মূর্ছা যায়। এসব স্রেফ মিছে কথা। ভয়টায় যা হবার তা পরে হয়। নড়ে না, চড়ে না, শব্দ করে না, অবশ্য আচ্ছন্ন থাকে। তাই বলে অচেতন হয় না, কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখবে কি করে? শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয়, বেশ টের পাওয়া যায় কি ঘটছে, অথচ শরীরটা অবশ হয়ে থাকে। ভূত দেখলে ঠিক সেরকমই হয়। দুপাশে আতপোড়া জানালা, দেওয়ালে নানা রকম কালচে কালচে দাগ। ছায়া মূর্তিটা যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে। জন্তু জানোয়ার যেমনি বন জঙ্গলের রং ছায়া ফোঁটা ফুটকি লাইন দিয়ে গা সাজিয়ে ঢাকা দেবার চেষ্টা করে, ছায়াটা তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর। হঠাৎ ছায়াটা মিলিয়ে যায়, অর্থাৎ নীলার তাই মনে হয়। সামনে ছিল, আচমকা দেখা গেল নেই। আসলে ভূত যারা দেখে, ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এইরকমই ঠেকে। ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না। ভূত বা ভূতের আবির্ভাবে ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আরেকটা শক লাগে, তা হলো ভূত দেখার শেষে। দুটো শকের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখার পিরিয়ড। গলা ফাটিয়ে প্রাণপণে একটা চিৎকার করার জন্য নীলা মুখে করে নিঃশ্বাস নিচ্ছে, কানের কাছে পাশে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আঁতকে উঠে সে মূর্ছা গেল। এক পলকের ব্যাপার। প্রফুল্লবাবুও আবিষ্ট হয়ে ছায়া মূর্তিটা দেখছিলেন। ছায়া মিলিয়ে যাওয়ার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আর্তনাদ করছেন। নীলা চেঁচিয়ে ওঠার সিকি সেকেন্ড আগে হওয়াও তার উৎকণ্ঠ আওয়াজে চমকে নীলা মূর্ছা যায়। নীলা আগে চেঁচালে প্রফুল্ল বাবুও হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন। ভূত দেখার পর এরকম হয়। নীলার মা ঘুমোচ্ছিলেন। নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেন আটকে আছে, গাড়ি প্রায় ডুবুডুবু। সে গাড়ির ছাদে বসে আছে। দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে। নিচের তলার ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিতে আসে। তারাও প্রফুল্ল বাবুদের সঙ্গেই আজ 3 দিনে বাড়িতে ভাড়াটে এসেছে। বাড়ির দরজা জানালা যেমন সারানো হয়নি, ইলেকট্রিক লাইনও ঠিক করা হয়নি। বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগিরই হবে। পুরনো ভাঙাচোরা লণ্ঠন আর মোমবাতি দিয়ে চালাতে হয়। মাথার জল দিতে না দিতে নীলার জ্ঞান হয়।
ভূতের ভয় মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়া নয়, তফাৎ আছে। মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায়। রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে। ভূত দুজনেই দেখেছেন? দেওয়ালে অনন্ত চিন্তিতভাবে একটা ট্রাঙ্কে বসে এবড়ো খেবড়ো দাগ ধরার দেওয়ালটার দিকে চেয়ে বলে, ভূত অবশ্য চোখের ভুল। যে যেখানে ভূত দেখেছে সেই চোখে ভুল দেখেছে। ভূত মানেই ভুল দেখা। নীলা চটে যায়। আপনি বলতে চান আমরা কিছু দেখিনি? মিথ্যে বলছি? আমরা বলি নিজের চোখে। তাই বললাম আমি। অনন্ত তাড়াতাড়ি বলে, ভূত আপনার নিশ্চয়ই দেখেছেন, নইলে চেঁচাবেন কেন, মূর্ছা যাবেন কেন? ভূত মানে কি আমি তাই বলেছিলাম? মানে আছে বলা মানেই ভূত আছে বলা। যা নেই তার মানে থাকে। নীলা ঢোক গেলে। প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে। ছেলেটার মাথার ছোট ছোট কদম ছাড় চুল আর এত রাত্রে চোখে রোদের ছাঁচ, নিবারণী রঙিন কাঁচের চশমা, আটা এতক্ষণে যেন প্রথম নজরে পড়ে। গত 3 দিন অনেকবার অনন্তকে অবশ্য দেখেছেন। কয়েকবার উপরে এসে ঘর গুছিয়ে বসতে এটা ওটা সাহায্য করেছে তাদের। আজ বিকেলে চাও খেয়েছে তাদের সঙ্গে। তবু এখন রাত দুপুরে কিনা ছায়ামূর্তি দেখার পরে কিনা। আমার একটা কথা বিশ্বাস করবেন? নীলারা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে। এসব জিনিস মানে ভূত টুত। অনন্ত মুখে হাসি ফুটিয়ে বলে, এক রাত্রে দুবার দেখা যায় না। কেউ কোনোদিন এক রাত্রে দুবার ভূতের ছায়াটুকু কখনো দেখেনি। আপনারা আজ নিশ্চিন্ত মনে ঘুমান। নীলা বলে, ভয় করবে? ভয় করাটা আশ্চর্য নয়। দাঙ্গার সময় ও বাড়িতে হানা পড়েছিল, 2 জন খুন হয়েছিল। আতপোড়া বাড়িটা বহুদিন খালি পড়েছিল। দরজা জানালা দেওয়ালে মেঝেতে কত চিহ্ন, কত প্রমাণ আঁকা আছে। বাড়ি মেলে না, রাস্তায় থাকা যায় না, তাই তারা বাঁধা হয়ে মেরামত চুনকামের আগেই বাড়ি দখল করেছে। অনন্ত একাই আছে একতলায়। 2-4 দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে। অনন্ত বাকি রাতটা এই ঘরে বসে শুতে পারে না। প্রস্তাব শোনা মাত্র রাজি হয়ে অনন্ত নিজ থেকে বিছানাপত্র নিয়ে আসে। এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয়, হুড়মুড় করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে উপরে আসে। যে বেশ একটু খটকা লাগে সবার মনে। ভূত চোখের ভুল। ভূতের মানে আছে, অনন্ত তাই ভূত মানে বলেই বোধহয় নিচের তলায় একলা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয়ও করে। তা হোক, সেটা দোষের নয়। ভূত না থাক, ভূতের ভয় কি তাহলে থাকবে না মানুষের? সকালে দিনের আলোয় মনে হলো বই কি যে রাত্রে একটা বাড়াবাড়ি হয়ে গেছিল। সম্ভবত ছায়াই দেখেছিল, ছায়ামূর্তি নয়। ভূতের ভয় না হোক, দিনের বেলাও গা ছমছম করে এই বাড়িতে। যে বিভৎস কাণ্ড হয়ে গেছে বাড়িতে, এক মুহূর্ত ভুলবার উপায় নেই। কে জানে 2 জন কোন ঘরে খুন হয়েছিল, একতলায় না দোতলায়। বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার। প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে আসেন। বাড়িওয়ালা গম্ভীর মুখে বললে, হবে মশাই হবে, বলেছি যখন হবে। কি বাজার দেখেছেন তো, না মেলে সিমেন্ট। আমরা সারিয়ে নিই, ভাড়া থেকে কাটা যাবে। হবে মশাই হবে, আনারই লোক। 10 গুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন, ঘাড়ে তো চাপাবেন আমার, ওই তো ভাড়া দেবেন। প্রফুল্লবাবুর চোখ কপালে উঠে যায়, ঠিক যেন ভূত দেখেছেন। সে কি মশাই, 1000 টাকা সেলামি নিলেন, আতপোড়া ভাঙা বাড়ি, তার 300 টাকা ভাড়া, তাতে মন ওঠেনি? বাড়িওয়ালা সবিনয় হাসল। কি বাজারটা দেখেছেন তো। অনন্ত বলে, নালিশ ঠুকে দিলে হয় ব্যাটার নামে। প্রফুল্লবাবু বলেন, কচু হবে, বড় কর্তাদের খাতিরের লোক। ও ব্যাটা কি আইনের ধার ধারে? অনন্ত ভেবেচিন্তে কষের চুন কিনে আনে। নিজেই নীলাদের ঘরে যে দেওয়ালে রাত্রে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয়।
ফল যা হয় দেখে গা আরো ছমছম করতে থাকে সকলের। জানালা পোড়া, 3 দিকের দেওয়াল আর সিলিং এ ধোঁয়ার দাগ। তার মধ্যে একদিকের দেওয়ালটা বিলকুল সাদা মাটা মেরে গেছে। চুনকামে সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল। ভেজাল বাজে চুন, তাতে নীল পড়েনি। দাগগুলো সব সাপচা আপচা হয়ে উঁকি মারছে। অনন্ত জোর দিয়ে বলে, তাতে কি, ছায়া এলে চেনা যাবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য প্রতীক্ষা করতে থাকে। কাল কেউ ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি, তবে আন্দাজ 12:30টার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল। 11টার আগেই চারিদিক বেশ নিঝুম হয়ে আসে। সবে কিছুদিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে, পাড়াটা এখনো ধাতস্থ হয়নি। অনন্ত লণ্ঠন নিভিয়ে দিয়ে গেলে গোল ভেঙে যায়, কেউ আলো নেভাতে রাজি নয়। অনন্ত বলে, আলোতে কি ছায়া আসে? নীলা বলে, কাজ নেই এসে। মিছে তবে বসে থেকে লাভ কি? না থাক লাভ, ঘর অন্ধকার করলে চলবে না। তর্ক চলতে চলতেই আপনা থেকে তর্কের মীমাংসা দেখা যায়। একটু একটু করে কমতে থাকে আলো, আপনা থেকে লণ্ঠনটা নিভে আসতে থাকে। বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে। সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায়। কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরের পলতের শিখাটা। তারপর বার কয়েক দপদপ করে একেবারে নিভে যায়। কাঠ হয়ে তারা বসে থাকে। এবার আর চুনকাম করা দেওয়াল থেকে দৃষ্টি সরানো যায় না। বাইরের আলো চায়, প্রতিফলনে অস্পষ্ট ছায়া ছবি আজ পড়ছে দেওয়ালে, সেগুলি স্থির পড়ে না। নীলা বলে অস্ফুষ্ট স্বরে, আমার ভয় করছে বাবা। প্রফুল্লবাবু আরও সে গা ঘেঁষে বসে। নীলার মা আর ছোট ভাইও ঘেঁষে এসে জড়াজড়ি করে বসেছে। একজন আরেকজনের হাত চেপে ধরে থাকে। চেপে চেপেই সবাই নিঃশ্বাস ফেলে, নইলে নিঃশ্বাসের শব্দ থেকে দূরে ঝড়ের আওয়াজের মতন শোনায়। টাইম পিসটা টিকটিক করে চলছে, সময় গুনে যেন এগিয়ে যাচ্ছে সেটাকে। তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘর ঘষানো দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায়। অনেক দূরে মোটর গাড়ি থামা যেন এই ঘরের মধ্যে ঘটছে। আওয়াজ ঘরে, গাড়ি যেন দূরে। সেই সঙ্গে এসে গেছে দেওয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব। বাড়ে কমে, নড়ে চড়ে, নেচে নেচে ছায়া রূপ নিচ্ছে। ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূরে গ্যারেজের দরজা খোলার। গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানো। ছায়া আরো বেশি ঝিলমিল করে, ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে যায়। দেওয়ালের মাঝামাঝি এনে স্থির হওয়ার আগে একটু কেঁপে ওঠে। না, আজ একটা নয়, শুধু দেওয়ালে নয়, আরো 4টে ছায়ামূর্তির নিঃশব্দে আবির্ভাব ঘটেছে। সকলে মহাবিষ্টের মতো চেয়ে থাকে। ছায়াগুলি এদিকে ওদিকে ভেসে বেড়ায়। ট্রাঙ্কটা তুলে নিয়ে যায়, সুটকেসটা, হাত বাক্সটা, ঘড়িটা তুলে নিয়ে যায়। নমস্কার।